নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প আগ্নেয়গিরি, লিখেছেন প্রবোধ কুমার সান্যাল। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। বিভিন্ন জানা অজানা তথ্য, ছোটদের বড়দের গল্প শুনতে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প আগ্নেয়গিরি। সামান্য কথা লইয়া বিবাদ। যেখানে আত্মীয়তা বোধ নাই সেখানে নগণ্য ত্রুটি লইয়াও বচসা বাঁধিয়া যায়। মানদা কহিল, শুতে পারিস নে আলাদা? তোর ঘর নেই, নিজের বেলায় আঁটিসুটি। নলিনী কহিল, ভারী জায়গা তোমার, 5 তলায় পড়ে থাকি, না একখানা মাদুর না একটা বালিশ। ঘর আমারও আছে, দেশে গেলে পায়ের উপর পা দিয়ে। তাই যা না, মরতে কেন আসিস আমার ঘরে? ডাইনি কোথাকার! খবরদার, তুই আমার ছেলের গায়ে হাত দিবি নে, আজ থেকে আমি বলে রাখলুম। নলিনী চেঁচাইয়া উঠিল, লম্বা লম্বা কথা! কে চায় তোমার ছেলেকে? আমার ঘরে আসে কেন? কেন যখন তখন নোংরা করে যায়? কিছু বলি নে তাই? মানদাও জবাব দিল, কহিল, বলবি কিলা? কোম্পানির রাজত্ব, বলে পার পাবি? দিনের বেলা বাউচাল্লি, রাতের বেলায় মরতে আসিস কেন আমার আঁচলের তলায়? অত যদি ভূতের ভয়, ঘর ভাড়া নিলি না কেন? ভূত? তুই তো ভূত একটা! ভূত তোর মুখ সামলে কথা বলো মানদাদি, ভালো হবে না কিন্তু, বলিয়া নলিনী তাকে শাসন করিয়া দিল। কহিল, অমনি থাকতে দাও কেমন? 2-1টা ছেলে তোমার, হাসপাতালে যখন কাজ করতে যাও কে রাখে তোমার ছেলেকে? বাসন মেজে দিনে 2 আনা 1 আনা পয়সা নাও না যখন তখন? রাতে একটু কাছে শুই বলে আবার চোখ রাঙানি? মানদা কহিল, অমনি করিস কেমন? রাধেকে শুনি, খাস নে তুই আমার গতরে? 1 হাঁড়ি ভাত পর্যন্ত নামাতে জানিস নে, মেজাজ দেখাতে এছিস। নলিনী গড় গড় করিতে লাগিল। নিজের ঘরে গিয়া নিজের মনেই বকিতে লাগিল। রান্নার আবার খোটা দেয়। কি না করি, ওর কুকুরটাকে পর্যন্ত আমি খেতে দিই। ওর ছেলের ঝিগিরি করি নে, লম্বা লম্বা কথা। থাকবো না, কিছুতেই থাকবো না অমন ছোট লোকের সঙ্গে। ওধার হইতে মানদা গড় গড় করিতেছিল, মুখ খসে যাবে, ও তেজ থাকবে না, বুকে করে ওকে সামনে রেখেছি। বলি, আহা, সমত্ব বয়স, কোথায় কোন বিপদে পড়বে, থাক আমার কাছে। যা না, কোথায় যাবি? আমিও দেখব, যদি বেনের মেয়ে হই। কে তোর মাথা রাখে ছাতা দিয়ে? ভারী দেখছো তুমি, বেনো জল ঢুকিয়ে বেড়া জল টানছ, বসে বসে কায়েতের মেয়েকে শুষে খাচ্ছ। তোমাকে যেন আমি চিনি নে। এমন সময় আমি আসিয়া ইহাদের মাঝখানে দাঁড়াইলাম। হাসিয়া কহিলাম, থালা বাটি বুঝি একসঙ্গে থাকার জো নেই? কেমন এবেলা কি নিয়ে লাগলো মানদাবাবু? মানদার হইয়া নলিনী বাহির হইয়া আসিল। কহিল, এবেলা লাগলো আপনার মাথা নিয়ে। বলিলাম, মাথার দাম আছে গো, দৈনিক কাগজে চাকরি করি, রাজনীতি থেকে আরম্ভ করে বস্তি সাহিত্য পর্যন্ত লিখতে পারি। নলিনী কহিল, পারবেন বই কি, শেষটাই আপনার হাতে মানাবে ভালো। ভারী লজ্জিত হইলাম। নলিনী কাহাকেও ছাড়িয়া কথা কইবার মেয়ে নয়। খোঁচা দিয়া কথা না বলিলে তাহার কথা বলাই হয় না। বলিলাম, রাগ করিলেই ভাত বেশি খেতে হবে, অত চটো কেন? নলিনী বাবু, তুমি বড় রকচটা। নলিনী কহিল, দেখুন না, যখন তখন রান্নার খোটা দেয়। আমি বুঝি গতর খাটাই নে, মাস মাস টাকা ঢালছি কিসের জন্য? ওর ছেলের ঝিগিরি করে আমার হাড় কালি হলো, দেখতে পায় না? মানদা ছুটিয়া আসিল, কহিল, ঠাকুরপো, জিজ্ঞেস করো দেখি আমার ছেলে ধরতে কে বলে ওকে? ছোট ছেলে, ওদের কি জ্ঞানগম্যি আছে? মাসি বলে ছুটে যায়, তাড়িয়ে দিলেই তো পারিস। নলিনী কহিল, তাড়িয়ে দেব? শোনো কি না আমার কথা, এত মারি ধরি তবুও কাজ ছাড়া হয় না। আমি কি ডাকতে যাই?
পরের ছেলের উপর অত দরদ আমার নেই। বলিলাম, বটেই তো, কেন থাকবে, মিথ্যে কথা। মানদা হাত উঁচু করিয়া শাসন করিয়া কহিল, আজ থেকে যদি আমার ছেলে তোর কাছে যায় তবে ওদের মেরে খুন করব। মেরো, খুব মেরো, খুন করো, তাতে আমার কি? জাত নয়, জ্ঞাত নয়, রাস্তার লোক, মারলে অমনি হয় না, পুলিশ আছে, বিচার আছে বলিয়া নলিনী ঘরের ভিতর গিয়া ঢুকিল। মানদা কহিল, বেশ করব, খুন করব, ছেলে আমার, আমি ওদের পেটে ধরেছি, এই বলিয়া সেও রান্নাঘরের দিকে চলিয়া গেল। দুজনেরই রাগ আর পড়িতে চায় না। ঘরের ভিতর হইতে আমাকে শুনাইয়া নলিনী কহিল, খুন করে আদালতে গিয়ে বলো তারা সন্দেশ খেতে দেবে। ইহারা দুজনেই ভদ্রঘরের মেয়ে, সে কথাটা ইহারা দুজনেই মাঝে মাঝে কেন যেন ভুলিয়া যায়, তাহা বলিতে পারিব না। সম্ভবত ভাষার চেহারা বদলাইয়া এমন কলহ অভিজাত সমাজেও হইয়া থাকে, তবে তাহার প্রকাশটা হয়তো কিছুটা সংযত। ঝগড়া থামাইতে আসিয়া ইহাদের সহিত আমার আলাপ হয়, সেই আলাপ হইতেই ঘনিষ্ঠতা। সকালবেলা কোনো দিন নলিনী আসিয়া ঠাকুরের প্রসাদ আমাকে খাইতে দিয়া যায়, কোনো দিন মানদার হাতে পাই আলুর চপ অথবা ইলিশ মাছ ভাজা। আমি ভালোই আছি। মানদার স্বামী আছে, সে লোকটি কোনো এক কোম্পানির হইয়া সুগন্ধি তেল সাবান বিক্রি করিতে মফস্বলে যায়। একবার গেলে 15-20 দিনের আগে বাড়ি ফেরে না। তাহার উপার্জন সামান্য। মানদাও বসিয়া থাকে না, কোনো এক লেডি ডাক্তারকে ধরিয়া প্রসূতি পরিচর্যা করিয়া সামান্য কিছু কিছু আনে। 2টি ছেলে হইয়াছে। নলিনী ইহাদের মধ্যে আসিয়া অনেক দিন ধরিয়াই আছে। সে কায়স্থ ঘরের কন্যা। তাহার কে আছে এবং কে নাই, কেনই বা এখানে আসিল, এখানে থাকিবার তাহার কি প্রয়োজন, আমি ইহার কিছুই জানি না। কেবল এইটুকু জানি, সে এইখানে কোনো একটা মেয়েদের স্কুলে ছোট ছোট বালিকাদের তত্ত্বাবধান করিতে যায়। সারাদিন সেখানে থাকে, বিকালবেলায় বোর্ডিংয়ে কি একটা কাজে যায়। মাসে 15টি টাকা সে উপার্জন করে। তাহার চেহারায় শ্রী না থাক, স্বাস্থ্যটা আছে অটুট। ফিরিয়া আসিতেছিলাম এমন সময় নলিনী বাহির হইয়া আসিল। আমি বলিলাম, ও কি, খেয়ে গেলে না যে নলিনীবাবু? নলিনী বলিল, না, ওর হাতের রান্না, এই আমি দিব্যি করলুম বলিয়া বাহির হইয়া সে স্কুলে চলিয়া গেল। বাহির হইয়া আসিতেছিলাম এমন সময় মানদা আসিয়া দাঁড়াইল, কহিল, যুদ্ধের ঘোড়া দেখলে তো ঠাকুরপো? আমি বলি, যা, তোর যেখানে খুশি, এটা তো আমার হোটেল নয়, যাকে যাকে তাকে ঘরে রাখবো। ছেলে দুটোকে বশ করেছে। বলিলাম, তোমার ছেলে দুটো যে ওকে ছেড়ে থাকতে পারে না। সেদিন দেখি সন্ধেবেলা মাসি ফেরেনি বলে কান্না নিয়েছে। মানদা কি যেন কিয়ৎক্ষণ ভাবিল, তারপর কহিল, তেজ করে না খেয়ে গেল, বয়সের গরম, কার উপর রাগ করিস শুনি? নিজের পয়সায় নিজে খাবি, তোর টাকা তো আর আমার সংসারে সাহায্য হয় না। বলিলাম, একটু যদি মানিয়ে বনিয়ে চলা যায়। কেমন করে চলবে? মেজাজ যে ঠান্ডা নয়, রাগটাই বড়। রাগ ওর সকলের উপর। সেদিন আমার ছেলেটাকে মেরে আধমরা করলে। তাই নাকি? তুমি কিছু বললে না মানদাবাবু? বলিয়া হাসিলাম। মানদা কহিল, বলবো? ওরে বাবা, ওর কাজের উপর কথা বললে আমার মাথা থাকবে? ছেলেটাও যে ওর আঁচল ধরা ঠাকুরপো, অত মার খেয়েও দেখি ওর কোলে অকাতরে ঘুমিয়ে পড়ল। ডাইনির হাত থেকে ছেলে দুটো আমার বাঁচলে হয় বলিয়া সে চলিয়া গেল। ছুটির দিনে সন্ধ্যাবেলা নিজের ঘরে বসিয়া লিখিতেছি এমন সময় নলিনী আসিয়া আমার ঘরে ঢুকিল। সাড়া দিয়া কুণ্ঠিত হইয়া লোকের ঘরে ঢুকিবার বদভ্যাস তাহার নাই। তাহার আবির্ভাবের ভিতর যেন আক্রমণের ভাবটাই প্রবল। উঠিয়া বসিয়া বলিলাম, এমন অসময়ে যে নলিনীবাবু? সে কহিল, আমার অসময় নয়, খাঁচায় ঢোকবার আগে একবার আপনার স্ত্রী দর্শনে এলুম। আপনার ঘরটি বেশ ভালো। কেন? বই কাগজের গন্ধ, দেশ দেশান্তরের খবর আপনার ঘরে ঘুরে বেড়ায়। আপনার সুখের জীবন। হাসিয়া বলিলাম, নদীর এপার বলে ওপার ভালো। নলিনী আমার ঘরের চারিদিকে অনেকক্ষণ পর্যন্ত দৃষ্টি বুলাইতে লাগিল। তারপর কহিল,
আমারও ইচ্ছে ছিল খুব লেখাপড়া শিখি, হলো না। যাকে খেটে খেতে হবে তার আবার অত শখ কেন? বলিলাম, নলিনীবাবু, লেখাপড়া শিখে উপার্জন করা যায় না? অনেক শিখে যা পাবো, পরিশ্রম করেও তাই পাবো। লেখাপড়া করবার সময় নেই, পেট চলবে না বলিয়া নলিনী ম্লান হাসি হাসিল। বলিলাম, যাই বলো, তুমি একটু বদরাগী কেমন না? তা হবে, নলিনী বলিল। বলবো না, আমাকে ফাঁকি দিতে আসে কেন? ভারী শয়তান, এই আপনাকে বলে রাখলাম। কি করে শুনবেন? মাস কাবারের টাকা নেয়, আমার কাছে আদায় করে, খেতে দেয় ছাই ভস্য, রুক্ষ ডাল, দুখানা আলু আর সর্ষের তেল, এই তো খাই। চালের মন 3.5 টাকা, 10 সেরের বেশি চাল খাইনে। 60 টাকার হিসেব দিন তো, তাছাড়া 2 টাকা ঘর ভাড়া। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল। বলিলাম, অন্য জায়গায় তোমার বুঝি যাবার কোনো সুবিধে নেই? আমার কথার উত্তর সে দিল না। কহিল, একখানা ভালো কাপড় কি ওর জন্য থাকবার জো আছে? ভালো জামা, ভালো শাড়ি সব পরে পরে উনি যাবেন কাজ করতে। কার না কার নোংরা, আমি কি আবার সেসব ফিরিয়ে নিতে পারি? আমার জন্য ওর জামা কাপড়ের খরচ বাঁচে। বড় শর্ট মেয়ে মানুষ, বুঝলেন? বলিলাম, তুমি পাও 15 টাকা, এত ভালো জামা কাপড় তুমি কোত্থেকে? গান গাই যে। নলিনী কহিল, বোর্ডিংয়ে মেয়েদের গান শোনাই, তারা খুশি হয়ে আমাকে দেয়। ওমা, তারা সব বড় বড় ঘরের মেয়ে। ও কোথায় কি পাবে? 2 দিন খাটলে তবে পায় 1 টাকা। চুপি চুপি সে পুনরায় কহিল, একদিন কার বাড়ি থেকে যেন একটা সেমিজ চুরি করে এনেছিল, তারা আর বাড়িতে ঢুকতে দেয়নি বলিয়া সে যেন পরম আনন্দে হাসিতে লাগিল। তার হিংস্র হাসি দেখিয়া আমি কহিলাম, যার এত নিন্দে করছ সে তো তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে নলিনীবাবু। নিন্দে এর নাম? এর কোনটা মিথ্যে বলুন তো? সব সত্যি, আপনাকে দিব্যি করে বলছি। হ্যাঁ, আমাকে আশ্রয় দিয়েছে বটে, সে তো নিজের সুবিধের জন্য। বলিলাম, তুমি তার জন্য উপকৃত। নলিনী কহিল, যদি তাড়িয়ে দেয় চলে যাব, জায়গার কি অভাব? তাছাড়া? জিজ্ঞাসা করিলাম, তাছাড়া কি? বাতির আলোর দিকে চাহিয়া সে ম্লান হাসি হাসিল। আমার জীবনের দাম নেই, বোটা থেকে খসে পড়েছি, উড়ে উড়েই তো বেড়াতে হবে। বলিলাম, কি জানো নলিনীবাবু, এমনি করে দিনের পর দিন নোংরা ঘাটলে মন ছোট হয়ে যায়। হোক না ছোট, দেখি না কত দূর। ইহার পরে আর কথা চলে না। আমি চুপ করিয়া রইলাম, কিন্তু নলিনী চুপ করিয়াছিল না। মনে মনে সে যেন কি ভাবিতেছিল। এক সময় কহিল, কথায় কথায় আমাকে খোঁটা দেয়, বলে, তুই থাকিস কেন? আরে, আমি থাকলে তোর সম্মান বাড়ে যে। আমি ভদ্রঘরের মেয়ে, জানি অনেক নিচে নেমে গেছি, তবুও তো জাতসাপের বাচ্চা। আর তুই জানি না বুঝি তোর কিছু? বলতে গেলে অনেক কথা, বুঝলেন? অনেক কথা আমার শুনিবার কোনো কৌতূহল ছিল না। নলিনী তাহা বুঝিল। সে কহিল, বেঁধে রেখেছে তাই সহজে? বলিলাম, কে বেঁধে রাখলো তোমাকে? 70 আর জন্মের দেনা। শিকল ছিঁড়ব যেদিন বুঝবে। মায়াদয়ার মাথায় ঝাড়ু। কার জন্য কার আটকায় বলুন তো? নলিনী কহিল, তার চালচুলো নেই, আপন পর নেই, সে আবার বাঁধন মানবে কেন? আমিও সব পরোয়া করি নে। বলিলাম, নলিনীবাবু, তোমার আত্মীয় এখানে কে কে আছে? আত্মীয়? নলিনী কিছুক্ষণ চিন্তা করিয়া কহিল, সবাই আমার আপন। আচ্ছা, আজ উঠলাম। বলিলাম, হাতে তোমার কি, লুকিয়ে নিয়ে যাচ্ছ যে? নলিনী কহিল, বাবা রে, কি সন্দেহ! আপনার ঘরের কিছু নয় গো মশাই। না না, তা বলিনি। আমি হাসিলাম। এ দুটো জাপানি খেলনা বলিয়া সে 2টা কাগজের বাক্স দেখাইল। বলিলাম, খেলনা? কার জন্য? নলিনী হাসিয়া কহিল, এটা মোটর গাড়ি আর একটা রেলগাড়ি। এই বলিয়া সে আমার ঘর হইতে বাহির হইয়া গেল। বুঝিলাম শৃঙ্খলাটা তাহার কোথায়, কোথায় সে বাঁধন মানিয়া চলিতেছে। বুভুক্ষিত মাতৃহৃদয় বোধ করি এমনি করিয়াই আত্মপ্রকাশ করিয়া থাকে। আমি ইহাদের নিয়মিত খোঁজ খবর লই না, লইবার কথাও নয়, এবং তাহার অধিকারও আমার নাই।
মেয়ে মহলে ঘুরিয়া স্নেহ আদায় করিয়া বেড়ানো আমার পেশা নয়। মাঝে মাঝে মনে হয় দুর্ভাগ্যক্রমে আমি এ পাড়ায় আসিয়া পড়িয়াছি। দিবারাত্র বিশ্রী কলহ শুনিয়া শুনিয়া সত্যই আমি যেন কেমন ছোট হইয়া যাইতেছি। পুরুষের তত্ত্বাবধানে না থাকিলে মেয়েরা অতি সহজেই পরস্পরকে নখাঘাত করে। আমার ঘরের উপরতলার রজনী তার পরিবারকে লইয়াছিল, কিন্তু স্ত্রীর শোচনীয় মৃত্যুর পর সে তাহার শিশুকন্যাকে লইয়া ঘর ছাড়িয়া দিয়া কোথায় চলিয়া গিয়েছে আমি তাহার সন্ধান জানি না। আমিও শীঘ্র চলিয়া যাইব, বাড়িওয়ালাকে 1 মাসের নোটিশ দিয়াছি। সেদিন সকালবেলা ইহাদের ভিতরে আবার একটা প্রবল গণ্ডগোল বাঁধিল। সামান্য কলের জল লইয়া ঝগড়া। তাহার পরে শুনিতে পাইলাম বড় ছেলেটা রান্নাঘরে গিয়া কি যেন অপাট করিয়াছে। মানদা তাহাকে প্রহার করিতে আসিল, নলিনী দিল বাধা। ভিতরে ভিতরে কোথায় যেন অকারণে ইহাদের অসন্তোষ ধূমায়িত হইতে থাকে। সুযোগ পাইলেই গল গল করিয়া বাহির হয়। মানদা কহিল, মার পড়ে না, মাসির পড়ে। নলিনী কহিল, পুড়ে তো ছাই হলো, মারো না, মেরে একবার মজাটা দেখো। আমার উপর ঝাল কেমন? ঝাল নয়, কোন আস্তা করে ঠাঁই পেয়েছিলি? মরতে এলি কেন আমার ঘর জ্বালাতে? ওরে বাবা রে বাবা, কালকুটে মেয়ে মানুষ। তুমি কম কেমন? তুমি আস্তাকুর মারিয়ে বেড়াওনি? মাথায় সিঁদুর মেখে এখন গৃহস্থলী করতে এসেছ। সাবধান, আমাকে ঘাটিও না, এক্ষুনি ধুরধুরি নেড়ে দেব। ঝংকার দিয়া মানদা কহিল, আশকারা দিয়ে ছেলে দুটোকে নষ্ট করতে চাস? কেন লা, কথায় কথায় শাসন? তোর খাই না পড়ি, স্বামী পুত্তুর নিয়ে ঘর করি, তোর মতো উড়নচুড়ে নয়। কই, তাকে বেঁধে রাখতে পারলি? কি ক্ষমতা তোর, না রূপ না গুণ। চলে তো গেল লাথি মেরে, আবার কথায় কথায় বলে ধুরধুরি নেড়ে দেব। হঠাৎ একটা দাপাদাপির শব্দ পাইলাম। তাহার পরেই বড় ছেলেটা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। সেই মুহূর্তে মানদাও গর্জন করিল, মারলি আমার ছেলেকে? এত বড় আসপদ্দা! এক্ষুনি পুলিশ ডাকবো। হাতকড়া দিয়ে এসে, ওগো, কে কোথায় আছো? দ্রুত পদে গিয়া তাহাদের মাঝখানে দাঁড়াইলাম। মানদা কহিল, ঠাকুরপো, ওর হাত দুখানা বাঁধো। সাধে বলি, খুনে মেয়ে মানুষ। ছোট 2টা ছেলে মাসি মাসি বলিয়া মাটিতে গড়াগড়ি করিয়া কাঁদিতেছিল। মানদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া কহিল, খুন করলে আমার ছেলেকে? করবেই তো, ও যে নষ্ট দুষ্ট, ওর কি মায়া দয়া আছে? তুমি এর হেস্তনেস্ত করো ঠাকুরপো, আমি ছাড়ব না। ওর রাগের আমি ধারধারি? তুমিই বলো দেখি। দুমদাম করিয়া নলিনী ঘরের ভিতর জিনিসপত্র ওলট পালট করিতেছিল। নিজের ঘর সে আজ নিজেই ছাড়খাড় করিবে, তাহার আক্রোশ পৃথিবীর সকলের উপর। বলিলাম, কেন এই রাগারাগি? ও যে পাগল, মরিয়া। মানদা কহিল, এসেছিলি কেন মরতে দেশ থেকে পালিয়ে? ছেলের মাথায় হাত দিয়ে বল দেখি, তোর কুমতলব ছিল কি না? ভদ্রলোকের ছেলেকে টেনে আনলি, তোর বেয়ারাপানা সইবে কেন সে? আস্তা করে ফেলে দিয়ে চলে গেল। ও ঠাকুরপো, এই দেখো আমার ঘরদর সব ভাঙলে, ভালো হবে না কিন্তু। এখান হইতে ডাকিলাম, নলিনী। নলিনী উন্মাদিনীর মতো বাহির হইয়া আসিল। তখনও তাহার শুষ্ক চক্ষু জ্বলন্ত আক্রোশে ধক ধক করিতেছিল। কাপড় আলুথালু, চুলের রাশ এলোমেলো। উপর দিকে চাহিয়া সে বিদীর্ণ কণ্ঠে কহিল, সব মিথ্যে, সব মিথ্যে। যা সবাই জানে তা একটুও সত্যি নয়। যাক, সব ভাঙুক, সব ছারখার হোক। বলিতে বলিতে সে হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। অপমান করলে মানদা দিদি, আর থাকিব না আমি তোমার কাছে, আর দেখব না তোমাকে এই জীবনে। যেন একটা অস্বাভাবিক যন্ত্রণায় তাহার হৃদয়ের ভিতরে রক্ত ঝরিয়া পড়িতেছিল। তাহাকে বাধা দিতে গেলাম, সে মানিল না। নিজেকে কিছু পরিমাণ সংযত করিয়া পরনের কাপড় সামলাইয়া কি জানি কেন আমার পায়ের কাছে আসিয়া একটা প্রণাম করিল। তারপর বড় ছেলেটার মাথায় মুহূর্তের জন্য একবার হাত বুলাইয়া শটান দরজা দিয়া পথের বাহির হইয়া গেল। মানদা নীরবে সমস্ত লক্ষ্য করিল। তারপর শান্ত কণ্ঠে বলিল, ছেলে রেখে যাবে কোথায়? ঠিক ফিরে আসতে হবে। নিঃশ্বাস ফেলিয়া কহিলাম, ছেলে তো তার নয় মানদাবাবু। দেখিলাম মানদার চোখে জল আসিয়া পড়িয়াছে।
কেন জল আসিয়াছে, কি তাহার রহস্য তাহা বুঝিলাম না, বুঝিবার চেষ্টাও করিব না। ধীরে ধীরে বাহির হইয়া গেলাম। দিন চারেক পরে মুটের মাথায় জিনিসপত্র চাপাইয়া এখান হইতে চলিয়া যাইতেছিলাম। এমন সময় মানদা আসিয়া দরজার কাছে দাঁড়াইল, কহিল, ঠাকুরপো চলে যাচ্ছ? বলিলাম, হ্যাঁ। মানদা কহিল, ছোট ছেলেটার বড় অসুখ, হেদিয়েছে, কান্না থামছে না। তুমি তাকে স্কুল থেকে ফিরিয়ে এনে দাও ঠাকুরপো, নাক্ষত দিচ্ছি, আর ঝগড়া করব না। বলিলাম, খোঁজ নিয়েছিলুম, স্কুলের কাজ ছেড়ে দিয়েছে। ওমা, তবে কোথায় গেল? মানদা শিহরিয়া প্রশ্ন করিল। কোথায় গেছে কেউ তার খবর জানে না। আচ্ছা, আমি যাই বলিয়া চলিয়া গেলাম। মানদা পাথরের মূর্তির মতো পিছনে দাঁড়াইয়া রহিল। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।